এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব আমার প্রথম রুটি বেলার অভিজ্ঞতা কেমন ছিল। ভিডিওটা আমি শেখানোর জন্য বানাইনি, আর আমি রুটিতে এতটাও পারদর্শী নয় যে আমি শেখাবার যোগ্যতা অর্জন করেছি বলে মনে করি। তাও আমি কিভাবে বানাতে প্রথম শিখেছিলাম বা আমার যে পুরনো স্মৃতি কিছু সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখনও যদিও খুব একটা পারদর্শী হয়নি, কিন্তু যথেষ্ট পারি। আমি বাড়িতে কাজ চালিয়ে যাওয়ার মতো হয়ে যায়। এই দেখছি এইভাবে আমি মেপে মেপে এখনও আঠানি, কারণ বেশি হয়ে গেলে পরের দিন খাবার মতো কেউ থাকে না। তো সেই মতো আমি ফালতু নষ্ট করি না জিনিস, যতটা পারি আমি মানে যেটা দরকার সেটাই আমি করি। সব জিনিসই, সেটা ভাতই হোক, রুটিই হোক বা কোনো সবজি হোক। কারণ অনেক মানুষ আছে যারা খেতে পায় না, আর আমরা যেহেতু পাই অকারণে নষ্ট করাটা আমি মনে করি উচিত নয়। তো সেই মতো আমি আটা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে। আমি অনেকে রুটিতে নুন দেয় না, কিন্তু আমি একটু নুন দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। আর বললাম না তোমাদের সাথে পুরনো অভিজ্ঞতা শেয়ার করবো। আমার বিয়ের 8 মাস পর আমি চলে গিয়েছিলাম গুজরাটে। তো সেখানেই আমি রুটি করা প্রথম শিখেছিলাম, কারণ কোয়ার্টারে আমি যখন থাকতাম তখনই আমি রুটি করতে শিখেছিলাম। প্রথম না 1 মাস আমার মা ছিল, 18-19 দিন মতো মা ছিল, তো মায়েরা রুটি বানিয়ে খাইয়েছে। তারপর যখন মায়েরা চলে এসেছিলো তখন তো আমি রুটি বানাতে পারতাম না, কিন্তু রুটিটা বানাতেই হতো, কারণ ওখানকার চাল যেহেতু খুব একটা দামি ছিল আর আটাও খুব বেশি বেশি আমাদের জমে যেত, সেই জন্য প্রত্যেকদিন রুটি খেতাম ওখানে রাত্রির বেলার দিকে। সেই জন্যই আমার রুটি বানানো প্রথম আমার 2-3টে দিদি, যাদের কথা আমি আজকে না বললে হয়তো অনেকটাই খারাপ হবে, যেমন শিপু দিদি, রেখা দিদি, আরও অনেকে, সঙ্গীতা দি, সবাই মিলে আমাকে রুটি বানানো শিখিয়েছিল। শিপু দিদি আমাকে 1.5 মাস রুটি করে শিখেছিল। শিপু দিদি কে বলো তো? শিপু দিদি হচ্ছে আমার ওখানকার কোয়ার্টারের একটা খুব ভালো দিদি ছিল, যে প্রথম আমার সাথে বন্ধুত্ব হয়েছিল। এখনও শিপু দিদিদের সাথে আমাদের ফোনে কথা বলা হয়। তো এই ভিডিওটা যদি শিপু দিদি দেখে হয়তো অনেক খুশি হবে। তো আমি আটাটাকে এইভাবে মেখে নিয়েছি। আটাটা আমি খুব একটা শক্ত করি না, খুব একটা শক্ত করে বেলতেও অসুবিধা হয়, আর রুটিগুলো একটু শক্ত শক্ত হয়, সেই জন্য একটু নরম নরম করে ডোটাকে করে নিয়েছি। এবার লেচি কেটে নেবো। যদি একটু রেখে দাও ভালো, যদি না রাখো সঙ্গে সঙ্গেও করতে পারো। রেখে দিলে আটাটা একটু মজে যায়। আমি কিন্তু এখনও একটা রুটি করি। অন্যরা যেমন বাঙালিরা কি করে একসাথে 3-4টে দিয়ে উল্টে পাল্টে করে, আমি সেইভাবে করি না। ওরাও কিন্তু ওইভাবে একটাও করতো, কিন্তু আমার যেমন একটু লেট হয়, ওরা একটু স্পিডে তাড়াতাড়ি করে রুটিগুলো করতে পারে। তো আমি আগে ডোগুলো একটা করে নিই, তারপরে লেচিগুলো ভালো করে পাকিয়ে নিই। তারপরে রুটি বিয়ের আগে থেকেই পারতাম, কিন্তু রুটি বানাতে আমি পারতাম না। আর বাঙালি মেয়েদের কাছে আমার মনে হয় রুটি বানানোটা মনে হয় সব থেকে শক্ত কাজ। অনেকের কাছেই হয়, অনেকে হয়তো পারে। আমি যদিও রুটি আগে এখনও আমি পুরো ঘুরিয়ে রুটি করতে পারি না, উল্টে পাল্টে করে নিই, কিন্তু রুটি আমার যথেষ্ট সফটও হয় আর ফোলাও হয়। তো সেই মধ্যে আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। আমাদের 10-12টার মতো রুটি হয়। তো এদিন একটু বেশি করছিলাম, কারণ আমার ভাগ্নি ছিল, তো ওকে কিছু দেওয়ার জন্য একটুখানি বেশি রুটি করছিলাম। নাহলে শ্বশুর আর আমি থাকলে আমাদের 10টা রুটি করলেই হয়ে যায়। মেয়ের একটা দুধ দিয়ে খায়, আর বাকি আমরা সবাই মিলে খেয়ে নিই। আর একটা আদারে থাকলে পরের দিন আমি চা দিয়ে চায়ের সাথে খেয়ে নিই। তো শিবু দিদিরা প্রথমে আমাকে 1 মাস রুটি বানিয়ে খাইছিল। তারপরে আমি করতাম। আমার রুটি হতো যে ভারতের ম্যাপ হতো সেই ধরনের নয়, কিন্তু রুটিটা না অনেক শক্ত হয়ে যেত, নয় ডোটা অনেক শক্ত মেখে ফেলতাম, এরকম ধরনের প্রবলেম হতো। তারপর আস্তে আস্তে সবাই দেখিয়ে দিতে আমি খুব রুটি ভালো শিখে গিয়েছিলাম। এখন কিন্তু আমি অনেকটা স্পিডেও শিখে গেছি, স্পিডেও পারি। আর এইভাবে আমি একটা করে এক্সট্রা বেলে রেখে দিই, কারণ না হলে ফালতু গ্যাসটা কামাই হয়। তো সেই জন্য আমি বললাম না আমি একটা করে রুটি বানাই। আগে আমি কি করতাম জানো? রুটি এরকম বানিয়ে একটা এই হাঁটুতে ওই হাঁটুতে বসে যখন মাঝে মাঝে করতাম, তখন 2টো গ্যাসে এইভাবে রেখে রুটি করতাম। ওরা না খুব হাসাহাসি করতো আমাকে দেখে, 1-2বার হাসাহাসিও করতো। আর ওরা খুব ভালোভাবে স্পিডে করে আর নরমও করে। রুটি কেন, রুটির যাবতীয় কাজ আমরা যেমন ভাতের কাজগুলো ভালো পারি, আর ওরা কিন্তু রুটির কাজগুলো খুব ভালো পারে। রুটি ছাড়াও না অনেক কিছু রান্না আমি ওদের থেকে শিখেছিলাম। যেমন তোমার ওই লাউ এমনি আমরা খেতে ভালো লাগে না, কিন্তু লাউয়ের কোপ্তাটা দেখবে খেতে খুব ভালো হয়। তো লাউয়ের কোপ্তাটাও একটা নন বেঙ্গলিদের থেকে আমি শিখেছিলাম, খুব ভালো করতো। ওটা আবার আমি আলাদা একজনের থেকে শিখেছিলাম। এরকম অনেক জিনিসই অনেক সবার থেকে শিখেছিলাম। আমি যখন বাইরে ছিলাম আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল, আর আমি 1.5 বছর বাইরে ছিলাম। ওই দিনগুলো ছিল আমার জীবনে সব থেকে ভালো কাটা দিন। যখন আমার কোনো পড়াশোনারও চাপ ছিল না সেরকম, আর যেহেতু বড় আর আমি দুজনে থাকতাম, মেয়েও ছিল না, আর সংসারেরও কোনো চাপ ছিল না। তো দারুণ কেটেছিল। আর আমি আগে যেহেতু পড়াশোনার চাপে সকাল ঘুম থেকে উঠতে হতো, তখন তো পড়াশোনারও চাপ ছিল না, সেই জন্য অনেক লেট করে ঘুম থেকে উঠতাম। শুধুমাত্র বর কাজে যাওয়ার সময় ব্রেকফাস্টটা বানিয়ে দিতাম, তারপরেই আমি আবার শুয়ে পড়তাম কোনো দিন। দারুণ দিন ছিল। আর এত গল্প করতাম, গল্প করে পুরো দিন কেটে যেত। তোমাদের আমি গুজরাটের অনেক গল্পই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি এরকম গল্প শুনতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর আমার রুটি বানানোর অভিজ্ঞতা কেমন লাগলো তোমার
তোমাদের সেটাও অবশ্যই বলো কিন্তু। এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাকি রুটিগুলোও বানিয়ে ফেলবো। ভাবে গ্যাসের আগুনে ডাইরেক্ট রুটি সেকা খারাপ, কিন্তু আমার কাছে তো কোনো অপশান নেই এছাড়া, সেই জন্য রুটিগুলো না গ্যাসেই সেঁকতে হয়। তোমরা যদি পারো বা তোমাদের যদি অপশান থাকে অন্য কিছু যদি করতে পারো, অনেকে তাওয়ায়ও করে নেয়, কিন্তু তাওয়ায় করলে না আমার লেট হয়ে যাবে। তারপরে মেয়ে এসেছে, ও বায়না করছে মা আমি রুটি করব রুটি করব, ওর জন্য আরও লেট হয়ে গিয়েছিলো। তারপর থেকে ভিডিওটাও ভালো করে কন্টিনিউ করতে পারিনি জানো। চলো বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট